আর সেখানেই নীলার সাথে দেখা হয় তিশার, আর বেস্ট ফ্রেন্ড হয়ে যায় দুজন। নতুন স্কুলে উঠে তিশা অতীতে সব কিছু পেছনে ফেলতে থাকে, শুধু পড়ে থাকে। শুধু পারে না জিসানকে ভুলতে, কারণ কোনো না কোনোভাবে এসেই পড়ে তিশার সামনে। জিসান পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, ওর হাতের মুঠোয় ভরা কয়েকটা ইটের টুকরো, যা নিজের লক্ষ্য নির্দিষ্ট করে একটা একটা করে ঢিল ছুঁড়ে মারছে পুকুরের পানির দিকে। নজর সেদিকে স্থির রেখেই কোনো এক গভীর চিন্তায় মগ্ন সে। তাওহিদ নিঃশব্দে ছোট ভাইয়ের পাশে এসে দাঁড়ালো। জিসান না দেখে বুঝতে পারে পাশের জনের উপস্থিতি, কিন্তু তাতেও জিসানের রিয়াকশনের কোনো হেরবদল হয় না। ভাইয়ের এমন ভাবনাহীন মনোভাব তাওহিদের ভালো মনে হলো না, তাই নিজেই গলা ঝেড়ে বলল, যে খেলায় মেতে উঠছিস, কি মনে করেছিস জিততে পারবি? তাওহিদ চিনে ওর ভাইকে, তাই খুব ভালো করেই বুঝতে পারছে জিসান এসব ইচ্ছে করেই করেছে। হারার জন্য আমি কিছু করি না ভাই। কিন্তু কি দরকার ছিল এসবের? ওকে একটু সময় দিতে পারতি। আর কয়েকটা বছর কি তুই ওয়েট করতে পারলি না? এমনি মেয়েটাকে এক প্রকার বাধ্য করে জোর করে সম্পর্ক করেছিস, কিন্তু ভালোবাসা জোর করে হয় না জিসান। কেন বুঝছিস না তুই? তোমার কি মনে হয় আমি জোর করেছি ওকে? কখনো না। ওকে আমি কখনো আমাকে ভালোবাসতে জোর করব না, কিন্তু তাই বলে আমাকে ছেড়ে যাওয়ার পারমিশনও কখনো দেব না। ও চাক বা না চাক, আমার সাথেই ওকে সারা জীবন থাকতে হবে। ভাইয়ের কথার প্রত্যুত্তরে দেওয়ার প্রয়োজন মনে করল না জিসান, শুধু আড়ালে একটু বাঁকা হাসে, যা তাওহিদের চক্ষুর আড়াল হতে পারল না। তবে জিসানের এই হাসির রহস্য বুঝতে পারে না তাওহিদ। কেমন অচেনা ঠেকল ওর কাছে সব, তাই নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে সরাসরি বলেই ফেলল, তুই অনেক চেঞ্জ হয়ে গেছিস জিসান। তোর সব কিছু কেমন রহস্যময় লাগে আমার কাছে। রিল্যাক্স ভাই, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। সমস্যা আমার, সমাধানও আমার। শুধু এতটুকু জেনে রাখো, আমার অপেক্ষার পালা শেষ এবার। এই আমি আর ওয়েট করতে পারবো না। ওকে এখন আমার কাছে ধরা দিতেই হবে ভাই, সেটা যেভাবেই হোক। আর আমি যাই করব, আচ্ছা, আর আমি যাই করছি ভেবেই করছি। একদিন তুমিও বুঝতে পারবে, বিশ্বাস রাখো আমার উপর। আজ রূপকের বিয়ে, তাই সবাই যথাসময়ে সেন্টারে যাওয়ার জন্য গাড়িতে উঠতে লাগলো। তিশা, নিশি, নীলু ও তার কাজিনরা যে গাড়িতে বসেছে সে গাড়ির দিকে পা বাড়ালো, কিন্তু বেচারি আর সামনে এগোতে পারল না। কেউ পেছন থেকে ওর হাতটা শক্ত করে ধরে ফেলে। তিশা আর বুঝতে বাকি রইল না হাত ধরা ব্যক্তিটিকে। আর এদিকে জিসান তিশার হাতটা ধরে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন কিছুই হয়নি। তিশার ওড়না দিয়ে হাতটা ঢাকা বলে কেউ কিছু দেখতেও পায়নি। এ সময় নিশি বারবার ইশারা করছে গাড়িতে ওঠার জন্য, কিন্তু তিশার কোনো হেলদোল না দেখে চোখের ইশারায় জিজ্ঞেস করল, সমস্যা কি? তিশাও চোখের ইশারায় বুঝিয়ে দিল, সমস্যা তোর ভাই, এই হিটলার হাত ছাড়লে না আসবো। দুজনকে পাশাপাশি দেখে ঘটনা বুঝতে সময় লাগলো না বুদ্ধিমান নিশির। একটা বিশ্বজয়ী হাসি উপহার দিল প্রিয় বান্ধবীকে, ইশারায় আবারও বোঝায়, তাহলে শুরু হয়ে গেছে আমার ভাইয়ের রোমান্টিক অত্যাচার। বেচারি তিশা। আর অন্যদিকে তিশা অস্বস্তিতে হাঁসফাঁস করতে লাগে। খানিক রাগও হলো জিসানের উপর, তবে বার কয়েক চেষ্টা করেও নিজের হাত মুক্ত করতে পারল না। অবশেষে তিশাকে জিসানের সাথে যেতে হলো ওর গাড়িতে। সেন্টারে পৌঁছে তিশা গাড়ি থেকে বের হতে নিলে দেখে দরজা নক করা। তিশার মেজাজ গরম হলো, রুক্ষ কণ্ঠে বলল, দরজা খুলুন। জিসানও তেরছা জবাবে বলল, খুলবো না। কি করবি শুনি? খুলবেন না মানে কি? এখানে বসে থেকে কি করব? জিসান তিশার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, বন্ধ গাড়িতে তুই আমি পাশাপাশি একসাথে যখন আছি, তখন রোমান্স তো করা যেতেই পারে একটু একটু। কি বলিস? কি যাতা বলছেন? তিশা সত্যি ভয় পেয়ে গেল একটা শুকনো ঠোক গিলে। কেন, কোনো খারাপ কিছু বলেছি? বিয়ে হয়তো 4 বছর আগেই হয়ে গিয়েছে, কিন্তু তাতে কি, প্রেম তো করতে পারিনি। আমার তো তোর সাথে প্রেম করার ইচ্ছে অনেক দিন থেকে। তাহলে এখন যখন সুযোগ পেয়েছি, তাহলে একটু একটু প্রেম তো করতেই পারি তোর সাথে। তিশার কানের কাছে এসে, একটু একটু রোমান্স, কি বলিস জান? তিশা জিসানের এসব কথা শুনে পারে না কেঁদে দেয়। কাঁদো কাঁদো ফেস নিয়ে বলে,
দরজা খুলুন প্লিজ, আমি বাইরে যাব, সবাই হয়তো খুঁজছে আমাকে। তিশাকে এইভাবে দেখে জিসানের পেট ফেটে হাসি আসে, তবু নিজেকে সামলিয়ে বলে, ওকে, তাহলে কিস মি। তিশার এক হাত ধরে টেনেই সামনে এনে জিসানের কথা শুনে তিশা কাশতে লাগলো। কাশতে কাশতে দম যায় যায় অবস্থা। জিসান পানির বোতলটা দিলে ঢকঢক করে এক বোতল পানি খেয়ে ফেলে। মনে হয় এক সাগর পানি খেলেও আজ তিশা তৃষ্ণা নিবারণ হবে না। এসি গাড়িতেও বসে তিশা ঘেমে যাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গিয়েছে। জিসান রুমাল দিয়ে ঘাম মুছতে মুছতে বলল, কিরে, এত হিট কোথা থেকে পাস? এত ঠান্ডা আবহাওয়ায়ও তুই ঘামছিস? তিশাকে চুপ থাকতে দেখে নিজের ঠোঁট কামড়িয়ে ধরে বলে, আচ্ছা ঠিক আছে, এখন গিস করতে হবে না, এটা আমি পরে নিয়ে নেব। কিন্তু এখন আমার কিছু কথা কান খুলে শুনে রাখ। সেন্টারে একা একা কোথাও যাবি না, সবসময় নিশি বা নীলুর সাথে থাকবি, অথবা আন্টির সাথে। তোকে আমি একা কোথাও যেন না দেখি। কি বললাম বুঝলি? তিশা মনে মনে ভাবছে, এসব না মানলে আমাকে এখান থেকে যেতেই দিবে না, আর ওনার এখানে থাকা মানে মহাবিপদ। তার চেয়ে ভালো যা বলে শুনে নেই। তিশা মাথা নেড়ে হ্যাঁ বলল। গুড গার্ল, যা এখন। গেটটা খোলার সাথে সাথেই তিশা তো দৌড়। তা দেখে জিসান হেসে দিল। কিছুক্ষণ পর বিয়ের পর্ব শুরু হবে। কাজে এসে সব লেখালেখি করছে। এরই মাঝে জিসান খেয়াল করলো বিয়ে বাড়ির বেশ কিছু ছেলে তিশার পেছনে ঘুরঘুর করছে। তা দেখে জিসানের মেজাজ খারাপ হয়ে যায়। এদের কি আর কারো নজরে পড়ে না? আমারটাকে নিয়ে কেন এত টানাটানি? আর এই মেয়েটা, একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিতে মন চাইছে। এত সেজে গুজে আসার কি দরকার ছিল? একবার এখান থেকে যেয়ে নি, তারপর ওর ভীমরতি আমি ছুটাবো। তিশা সবার সাথে দেখা করে। এবার সুরভির কাছে এলো। ও ভাবি, তোমাকে যা লাগছে, আজ তো ভাইয়া কয়েকবার হার্ট অ্যাটাক করে আল্লাহই জানে। তাই নাকি? তোমাকেও অনেক মিষ্টি লাগছে। আজ কতজনকে ঘায়েল করলাম? কি যে বলো, সিংহ নিয়ে যদি ঘুরি তাহলে কি কেউ কাছে আসার সাহস পাবে? তার গর্জনেই ভয় পালাবে। তা তোমার সিংহটা কই? একটু চোখ বুলাও আশেপাশে, আমি তাকে না দেখতে পেলেও তার চোখ দুটো কিন্তু আমার দিকে চেয়ে আছে। সুরভি সত্যি চারপাশে চোখ বুলিয়ে দেখতে পেল ডার্ক ব্লু কালারের ব্লেজার পরা, সাথে ব্ল্যাক শার্ট, চুলগুলো জেল দিয়ে সেট করা একটি ছেলে রূপকের ফ্রেন্ডসদের সাথে কথা বলছে আর আর চোখ দিয়ে এদিকে তাকাচ্ছে। এটা আর কেউ না, জিসান। সত্যিই বলেছ। আর দেখো তোমার ড্যাশিং বয়কে, কিন্তু আজ একটু বেশি ড্যাশিং লাগছে। দেখো না আশেপাশে কুমারী মেয়েগুলো চোখ দিয়ে গিলে খাচ্ছে কিভাবে। সাবধান। তিশা তাকিয়ে দেখলো ঠিকই তো। এসব মেয়েগুলোর আর কি খায় কোনো কাজ নেই? অন্যের হাজবেন্ডের দিকে তাকায় লুচু কোথাকার। তিশা মনে মনে কথাটা বলেই ঠোঁট কামড়ে ধরল। এ কি বললাম আমি? হাজবেন্ড তার মানে কি আমিও কি এই সম্পর্কটাকে মেনে নিচ্ছি এত সহজে? রূপক ও সুরভির বিয়ে হয়ে গেল। সবাই খুশিতে একে অপরকে মিষ্টি খাওয়াতে লাগলো। জিসান খেয়াল করলো তিশা নেই। তিশাকে খুঁজতে লাগলো। এমন সময় একটি মহিলা এসে জিসানকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি তো ছেলের বাড়ির মেহমান তাই না? জিসান মাথা নেড়ে হা বলল। তাহলে তো তুমি ছেলের বাড়ির সকলকে চেনো। সবাইকে না, কিন্তু অনেককেই চিনি। সমস্যা কি বলুন তো? আপনি কাউকে খুঁজছেন? একদম ঠিক ধরেছ। দাঁড়াও, ওই যে ওই মেয়েটাকে দেখছো, বইয়ের পাশে দাঁড়িয়ে আছে, গোলাপি রঙের লেহেঙ্গা পরা, ওকে চিনো তুমি? তিশাকে দেখিয়ে। চিনি আমি। আপনি ওকে কেন খুঁজছেন? আমার না ওর সব ডিটেলস দরকার। জিসান কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কেন? কেন আবার? আমার ছেলের জন্য সম্বন্ধ পাঠাবো। মেয়েটাকে আমার ছেলের জন্য ভীষণ পছন্দ হয়েছে। ও তো জিদ করে বসে আছে, বিয়ে করলে ওই মেয়েটাকেই করবে। আমি আসার সময় দেখছিলাম তোমার গাড়ি থেকে নামতে, তাই ভাবলাম হয়তো তোমার বন্টন হবে। জিসানের রাগে মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতে মন চাইছে। আমার বউয়ের জন্য প্রস্তাব আসে, তাও আবার আমার কাছেই। এমন দিনটাই শুধু দেখার বাকি ছিল। জিসান নিজের রাগটা কন্ট্রোল করে। দেখুন আন্টি, ও আমার বোন না, আমার ওয়াইফ। সো আপনার ছেলেকে বলুন অন্য কোথাও চান্স মারতে। আমার বউয়ের আশেপাশেও যাতে না দেখি, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম।
ও মা, কি বলছো? এতটুকু মেয়ের বিয়ে হয়ে গিয়েছে? আর তোমার লজ্জা করে না এতটুকু একটা পিচ্চি মেয়েকে বিয়ে করতে? এ কথা বলে মহিলাটি চলে গেল। আর জিসান অবাক হয়ে তাকিয়েছে, কারণ কিছুক্ষণ আগে নিজেই এই পিচ্চি মেয়েকে নিজের ছেলের জন্য নিতে ব্যস্ত হয়ে পড়েছিল। আর এখন আশ্চর্য, জিসান তিশার দিকে যেতে নিলে দেখে তিশা আবার নেই। উফ, এই মেয়েটা কি শান্তি মতো এক জায়গায় বসতে পারে না? তিশা মা ও জিসানের মা একসাথে বসে বাকি মহিলাদের সাথে গল্প করছিল। জিসান এসে, মা, আন্টি, তিশাকে দেখেছো? জিসান বাবা, আন্টি ছাড়ো, মা ডাকার অভ্যাস করো। জিসান মাথাটা চুলকানো শুরু করলো, আসলে লজ্জা পেল। আচ্ছা ঠিক আছে মা। আপনার পাগল মেয়েটাকে দেখেছেন? না তো, কেন, কি হয়েছে? আমি ওকে বারবার বলে দিয়েছি নিশি বা নীলুর সাথে থাকতে, অথবা আপনার সাথে, কিন্তু দেখুন ও তো কথাই শুনে না। কোথায় আছে খুঁজেও পাচ্ছি না। জিসান, তিশার ছোট বাচ্চা যে মায়ের কোলে কোলে থাকবে, আছে হয়তো এখানে কোথাও, এত টেনশন নিও না। টেনশন নিব না তো কি করবো মা? কিছুক্ষণ আগে ওই পাগল মেয়েটার জন্য প্রস্তাব এসেছে আমার কাছে। এ কথা শুনে দুজন মাই হেসে দিল। সিরিয়াসলি তোমরা হাসছো? তো কি করব আমরা বল, অবশেষে নিজের বইয়ের ঘটকালি করবি তুই? এটা বলে আবার হেসে দিল। জিসান এসব মানতে না পেরে চলে গেল আবার তিশাকে খুঁজতে। তিশা নিশু ও নীলুর সাথে সেলফি তুলতে ব্যস্ত, তা দেখে জিসানেরও রিল্যাক্স হলো। নতুন বউকে নিয়ে বাসায় পৌঁছাতে বেশ রাত হয়ে গেল। কাল আবার বৌভাতে অনুষ্ঠান আছে বলে সবাই যার যার রুমে বিশ্রাম নিতে চলে গেল। আজ বৌভাতের অনুষ্ঠান, সবাই রেডি হতে শুরু করেছে। কাল রাতে দেরি করে ঘুমানোর কারণে ঘুম থেকে আজ উঠতেও দেরি হয়েছে সবাই যেখানে সাজতে ব্যস্ত, সেখানে ঘুম কাতুরে তিশা ঘুমাতে ব্যস্ত। জিসান সকাল থেকে নিজের বউকে খুঁজছে। জিসানের মনে হচ্ছে হারানোর একটা বিজ্ঞপ্তি দেওয়া উচিত। আমার অর্ধেক সময় তো এই মেয়েকে খুঁজতেই চলে যায়, কোথায় গিয়ে লুকিয়ে থাকে আল্লাহই জানে। নীলুকে দেখতে পেয়ে, এই যে শাড়ি সাহেবা, আমার মহারানী কোথায়? আপনারা সব এখানে, তাহলে ও কোথায়? নীলু জিসানের কথা হেসে কুটি কুটি, ভাইজান, আপনার মহারানী এখনো নাক ডেকে ঘুমাচ্ছে। ডাক দিতে গেলেই ঘোড়ার মতো লাথি মারে, তাই কেউ ভয়েও ডাক দিতে যায়নি। তাই নাকি? আচ্ছা আমি দেখছি। নীলু জিসানের কথায় হেসে কুটি কুটি। জিসান রুমে গিয়ে দেখে সত্যি তিশা ঘুমিয়ে আছে, মুখটা হা করা, মুখ দিয়ে কিছুটা লালা পড়ছে। তা দেখে জিসান হেসে দিল। এত বড় মেয়ে নাকি এখনো লোল পড়ে। জিসান থুতনি ধরে মুখটা বন্ধ করে দিল, টিস্যু দিয়ে মুখটা মুছে দিল। তিশার সাথে ঘেঁষে শুয়ে পড়ল, পায়ের উপর পা তুলে চিন্তা করতে লাগলো কিভাবে জ্বালানো যায়। হঠাৎ চোখে পড়ল সামনের ফুলদানিতে কিছু ময়ূর পাখনা রাখা আছে। তা দেখে জিসান শয়তানি হাসি হাসলো। জিসান ওখান থেকে একটা পাখনা নিয়ে তিশার গলায়, ঘাড়ে, কানে সুরসুরি দিতে লাগলো। তিশা সহ্য করতে না পেরে পেছনে ঘুরে দেখে জিসান ওর সাথে শুয়ে আছে, একদম কাছে। হাই জান, গুড মর্নিং। আপনি এখানে কি করছেন? তাই তো, আমি এখানে কি করছি? ও, মনে পড়েছে, গুড মর্নিং কিস নিতে এসেছি। জিসানের কথা শুনে তিশা লাফ দিয়ে উঠে যেতে নিলে জিসান কোমর জড়িয়ে তিশাকে নিজের উপরে উঠিয়ে ফেলে। এতে তিশার চুলগুলো জিসানের মুখের দুপাশে পড়ে, চুলগুলো সরালে আবার এসে পড়ে। দুজনের প্রতি নিঃশ্বাস দুজনের মুখের উপর পড়ছে। মনে হচ্ছে একজন নিঃশ্বাস ছাড়লে আরেকজন পরম স্বাদে তা গ্রহণ করছে। আর তিশার চুলগুলো যেন তাদের ঘন নিঃশ্বাসগুলোর আড়াল করে রেখেছে পর্দার মতো। জিসান ঘোর লাগা চোখে চেয়ে আছে তিশার দিকে। আর আজ তিশাও জিসানের দিক থেকে চোখ যেন সরাতেই পারছে না। এক অজানা ভালো লাগার অনুভূতি ফিল করছে তিশা, কিন্তু কেন? মন বলছে, তিশা, তুই তো দেখি বেহায়া হয়ে যাচ্ছিস, কিন্তু চোখ দুটো যে মানছে না। কোনো জাদু জানে কি এমন কেন লাগছে? তিশা নিজেকে নিজেই প্রশ্ন করছে। তিশা এভাবে চেয়ে থাকা দেখে জিসান একটু বাঁকা হাসে। তিশার চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে, জানি ভাবে আর কিছুক্ষণ থাকলে নিজেকে কিন্তু আমি আর কন্ট্রোল করতে পারবো না। জিসানের কথায় তিশার ধ্যান ভাঙে। ভয়ে তিশা জিসানের উপর থেকে উঠে ওয়াশরুমের দিকে দৌড় দিল। জিসানও হেসে চলে যাওয়ার সময় আবার ব্রেক করে ওয়াশরুমে
নক করে বলল, তাড়াতাড়ি নিচে আয়। আমি কিন্তু এখনো নাস্তা করিনি। লেট হলে সেকেন্ড চ্যাপ্টারে চলে যাব, সো হারি আপ। তিশা তখনও ওয়াশরুমের দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। জিসানের কথায় হেসে দিল, মনে মনে বলে উঠল, হিটলার কোথাকার। রায়হান পুকুর পাড়ে দাঁড়িয়ে সিগারেট টানছে আর কারো সাথে কথা বলছে, দেখে মনে হচ্ছে খুব সিরিয়াস। নিশি দূর থেকে রায়হানকে দেখে সামনে আসলো। এতক্ষণে রায়হানের কথাও শেষ, তাই ফোনটা রেখে দিল। হ্যালো ভাইয়া, কে করেন? রায়হান এবার নিশির দিকে তাকিয়ে, গাঞ্জা খাই, খাবি? নিশি হাসি মুখটা মিনিটেই চুপসে গেল। ফাজলামি করেন আপনি আমার সাথে? কেন, তোর এমন মনে হলো কেন? আর তুই কি আমার বেআইন লাগিস যে তোর সাথে ফাজলামি করব? তাহলে এসব কি? আমি তো দেখলাম আপনি কার সাথে যেন ফোনে কথা বলছেন আর সিগারেট টেনে বায়ু দূষিত করছেন আর আমাদের মরণ ব্যাধি রোগের ব্যবস্থা করছেন। আচ্ছা, তুই আবার দেখতেও পারিস। আমি তো ভাবলাম তুই আবার দিন কানা হয়ে যাসনি তো। আন্টিকে বলতে হবে তোকে ছোট ছোট মাছ যেন রেঁধে খাওয়াই। শুনেছি এতে চোখের জ্যোতি বাড়ে। মানে কি? সব কিছু দেখেও এমন প্রশ্ন করা মানে? এক হয়তো তুই কানা, না হলে গর্দভ। এখন তুই চিন্তা করে বল তুই কি? রায়হান সিগারেটটা ফেলে দিয়ে ওখান থেকে চলে গেল। নিশি রায়হানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। ফাজিল ব্যাটা, ভালো কথা তো মনে হয় শিখেই নাই। নীলু ছাদে বসে একটা নম্বরে বারবার কল করেই যাচ্ছে, অথচ ফোনের অপর পাশ থেকে একটা মেয়ে বারবার বলে উঠছে, আপনি যাকে কল করেছেন তাকে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব নয়। মেয়েটার কণ্ঠ ভারী মিষ্টি হলে নীলুর কাছে বিষাদময় লাগছে। হতাশ হয়ে ফোনটা কেটে দিল। ফোনের স্ক্রিনে তার ছবিটা দেখে অজান্তেই এক ফোঁটা চোখের জল বেয়ে পড়ল। পৃথিবীতে সব থেকে কষ্টকর জিনিস হলো একতরফা ভালোবাসাগুলো। ভালোবাসার মানুষটি তার কোনো দিন হবে না, জেনেও তাকে ভালোবাসা। এতে থাকে না কোনো অধিকার, থাকে না কোনো চাহিদা, তবু নিজের মতো তাকে ভালোবাসা যায়। এই একতরফা ভালোবাসাগুলোকে অদ্ভুত একটা শক্তি থাকে। সে ভালোবাসুক বা নাই বাসুক, কাছে আসুক বা নাই আসুক, তাতে আমার কি? আমি তো ভালোবাসি। তারই পরিপূর্ণ জীবনে আমি না হয় অপূর্ণ রয়ে গেলাম। তিশা ঘুমিয়ে আছে এখন। সারা রাত জার্নি করে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতেই রাজ্য ভরা ঘুম যেন চোখে এসে পড়ল। অথচ সারা রাত জিসান আর রায়হান কত করে বলল একটু ঘুমিয়ে নে, কিন্তু তখন যেন ঘুম চোখে এসে ধরা দেওয়ার নামই নেয়নি। বরং সারা রাস্তায় তিনজন, তিশা, নিশি ও নীলু মিলে বকবক করতে করতে কান দুটো শেষ করে দিয়েছে। মেয়েরা যে এত কথা কোথা থেকে পায়? জিসান আর রায়হান তো ভেবেই সারা রাস্তা পার করেছে। একসময় সহ্য করতে না পেরে রায়হানের কানে তুলো দিয়ে বসে পড়ল আর জিসান কানে হেডফোন, কারণ এদের থামানো অসম্ভব। কাল বৌভাতের অনুষ্ঠান শেষ হতে হতে বিকেল হয়ে গিয়েছিল। এরপর জিসান আবার সবাইকে আইসক্রিম ট্রিট দিতে নিয়ে গিয়েছিল। ওখান থেকে এসে শুনে সবাই আজই যাওয়ার প্ল্যান করেছে, তাও আবার ট্রেনে। তিশা ও নিশি এর আগে কখনো ট্রেন জার্নি করেনি, তাই তারা এক্সাইটেড হয়ে পড়ল। আর এক্সাইটমেন্টের খুশিতে সারা রাস্তা কথা বলেই পার করলো। কিন্তু বাসায় এসে আর চোখ দুটো খুলে রাখতে পারল না। এসেই শেষ তিশা। তিশা ঘুম থেকে উঠতে উঠতে 12টা বেজে গেল। উঠে ফ্রেশ হয়ে নাস্তা নিয়ে বসলো। নাস্তা করছে আর ফেসবুকে বিয়েতে তোলা নিজের কিছু পিক আপলোড দিচ্ছে। কিছুক্ষণ পরেই লাইক আর কমেন্টের ধুম পড়ে গেল। তিশা, নিশি ও নীলুকে জ্বালানোর জন্য কনফারেন্স ফোন দিয়ে ফেসবুক দেখতে বলল। নিজের ছবিতে লাইক কমেন্টের ঝড় দেখে খুশিতে তিশা যেন আত্মহারা। কিন্তু তিশার খুশি বেশিক্ষণ রইল না। হঠাৎ করে তিশার লাইক কমেন্ট কমতে লাগলো, ফেসবুক ফ্রেন্ডও কমে যেতে লাগলো। কিরে দোস্ত, তুই তো এতক্ষণে সেলিব্রিটি ছিলিস, এখন কি হলো? হিরো আলম থেকে জিরো আলম হয়ে যাচ্ছিস? আরে ইয়ার নিশি, আমিও বুঝতে পারছি না। আমার মনে হয় কেউ তোর আইডি হ্যাক করেছে। হোয়াট, রিয়েলি? কিন্তু কে করেছে? ঠিক এই সময় মেসেঞ্জারে একটা মেসেজ এসেছে। সবাইকে রূপ দেখিয়ে পাগল করার চেষ্টা করছিস? যদি এই রূপই না থাকে তখন থাপ্পড় দিয়ে তোর গাল দুটো লাল করে ফেলবো। যদি আমি আরেকদিন দেখি এভাবে সেজেগুজে ছবি আপলোড দিচ্ছিস,
শুধু ফ্রেন্ড ছাড়া অন্য কাউকে অ্যাড করলে তোর ফেসবুক চালানো আমি ছুটিয়ে ফেলবো। পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টাও করবি না। মেসেঞ্জারে কারোর সাথে কথা বলিসনি, তাই এই যাত্রায় বেঁচে গেছিস। না হলে তোর কী হতো সেটা আমিও জানি না। ফোনের অপর পাশ থেকে নিশি বলে উঠল। তিশা মেসেজ পড়ে 420 ডিগ্রি ভোল্টেজে শক্টের উপর শক্ট খেলো। আর এদিক দিয়ে নিশু আর নীলু কতক্ষণ ধরে হ্যালো হ্যালো করেই যাচ্ছে। তিশার কোনো খবর নেই। তিশা মেসেজের রিপ্লাই দিল, আপনি আমার ফেসবুকের পাসওয়ার্ড নাম্বার জানলেন কি করে? আমি তোর বডির নাম্বারও জানি। এ তো শুধু পাসওয়ার্ডের নাম্বার, আমার জন্য তেমন কিছুই না জান। অসভ্য কোথাকার। মনে মনে বলেই লগ আউট করে দিল ফেসবুক। আজ আর যাবেই না ফেসবুকে। এখন কি আমি শান্তি মতো ফেসবুকও চালাতে পারবো না? উফ। তিশার ভীষণ রাগ উঠেছে জিসানের উপর। নিশি নীলি একসাথে বলে উঠল, কি হয়েছে? কি হবে আর তিতকরলা, আমার আইডি হ্যাক করেছে। একথা বলেই ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো তিশা। আমার কত সাদের আইডি, কত কষ্ট করে ফলোয়ার বাড়িয়েছিলাম, এখন সব শেষ। আমার এত বড় সর্বনাশ কি করে করতে পারলো তোর ভাই? ফোনের অপর পাশ থেকে নিশি ও নীলু একসাথে হাসতে লাগলো। যাক বাবা, এতদিন পর ভাই একটা কাজের কাজ করলো। তোর কারণে আমাদের ফ্লোয়ার কম ছিল, এখন আমাদের সময় তোকে জ্বালানোর। দুজনে অট্টহাসিতে হেসে উঠল। তিশা রাগে দুঃখে ফোন কেটে দিল। শয়তান ভাইয়ের শয়তান বোন কোথাকার। সারাদিন খেয়ে আর ঘুমিয়ে পার করলো তিশা। জিসানের ভয়ে ফোনটা বন্ধ করে রাখলো। এখন রাত 8:30 বাজে। টিভির রিমোট হাতে নিয়ে বসে আছে, কারণ কিছুক্ষণ পর তিশা ফেভারিট সিরিয়াল শুরু হবে। আর বারবার রায়হানের রুমের দিকে তাকাচ্ছে, কারণ ওই সময় রায়হান এসেই রিমোটটা দখল করে নেয়। হয়তো নিউজ দেখবে বা খেলা দেখবে, কিন্তু আজ তিশা কিছুতেই ভাইকে রিমোট নিতে দেবে না। দরকার পড়লে ওর সব চকলেটগুলো দিয়ে দিবে, তবুও রিমোট দিবে না, কারণ আজ ওর ক্রাশের সিরিয়াল আরম্ভ হবে। তাই আধা ঘন্টা আগে টিভির রুম দখল করে বসে আছে। হঠাৎ রায়হানের রুমে দরজা খোলার শব্দে তিশা চমকে যায়। এবার বুঝি শেষ। কিন্তু রায়হান কারোর সাথে ফোনে কথা বলতে বলতে বের হয়ে সোফায় বসলো। শার্টের হাতা ফোল্ড করতে করতে ফোনের অপর পাশে লোকটাকে বলছে, আরে ডোন্ট ওয়ারি, আমাকে জিসান অ্যাড্রেস সেন্ড করে দিয়েছে, তাই আমার আসতে সমস্যা হবে না। কিন্তু তুই জিসানকে কল কর, ওর মুড খুব খারাপ। তিশার দিকে তাকিয়ে কথাটা বলল। আচ্ছা, আমি এসে সব বলবো। ওকে, বাই। তিশা চিপস খাচ্ছিল। ভাইয়ের কথা শুনে চিপসটা গিলতে যেও কষ্ট হয়ে পড়ল। তিশার বুঝতে বাকি রইল না ভাই যে তাকে ইশারা করেই কথাটা বলল, কারণ তিশা সারা দিন ফোন বন্ধ করে বসে আছে। এ কারণেই যে জিসান রেগে আছে তা তিশা ভালো করেই বুঝতে পারছে। নিশ্চয়ই ভাইকেও ফোন করে কিছু বলেছে জিসান। তিশা সাহস নিয়ে ভাইকে জিজ্ঞেস করলো, ভাইয়া কোথায় যাওয়া হচ্ছে এত রাতে? রায়হান ভাই আমার দিকে তাকিয়ে। তোকে কেন বলবো, আর তুই কেন এত কোশ্চেন করছিস? আরে বাবা, জানতে হবে না তুমি কোথায় যাচ্ছ। তা না হলে তোমার গার্লফ্রেন্ড যখন ফোন করে জানতে চাইবে, তখন আমি কি বলবো? রায়হান ভ্রুকুচকে বলল, আমার গার্লফ্রেন্ড? সেটা আবার কি? তা জেনে তুমি কি করবে? বারে, আমি আজও কোনো গার্লফ্রেন্ড বানালাম না, তাহলে তুই কাকে আমার গার্লফ্রেন্ড বলে দাবি করছিস আন্দাজে? তুমি করতে পারলে না বলেই তো তোমার তরফ থেকে তোমার জন্য আমি নিজে তোমার গার্লফ্রেন্ড জোগাড় করে ফেলেছি। আর সময় হলে তুমিও জানতে পারবে। এখন এসব বাদ দাও। রায়হানের আর বুঝতে বাকি রইল না ইশারায় কাকে তিশা বোঝাচ্ছে। এত বছর পর জিসান দেশে আসার কারণে ফ্রেন্ডসরা সবাই মিলে ক্লাবে পার্টির আয়োজন করছে। আজ অনেক বছর পর সব ফ্রেন্ডসরা একসাথে দেখা করব, তাই আসতে লেট হবে, বলে দিস। তিশা ভ্রু দুটি নাচিয়ে। কাকে? রায়হান হকচকিয়ে। কাকে আবার? মাকে। মাকে বলবি আমার আসতে লেট হবে। আর বড় ভাইয়ের সাথে এভাবে ফাজলামি করতে লজ্জা করে না তোর? ফাজিল মেয়ে। বুঝছি। তিশা মিটিমিটি হাসছে। তা দেখে রায়হান তিশার মাথায় মধ্যে হালকা চাপট মেরে বলল। আর তিশাও তার সিরিয়াল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তিশা নিশির সাথে কথা বলে ঘুমাতে চলে গেল, কারণ কাল আবার সকাল সকাল উঠতে হবে। অনেক দিন কলেজ মিস করে গিয়েছে। পরীক্ষা আর বেশি দিন বাকি নেই।
তাই এখন রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে। সে ব্যাপারে কথা বলল নিশির সাথে এতক্ষণ। রাত 1:30 বাজে। হঠাৎ তিশার ফোনটা ভাইব্রেট হতে লাগলো। ঘুম ঘুম চোখে না দেখেই তিশা ফোন রিসিভ করলো। হ্যালো। জান, এভাবে ঘুম জড়ানো কণ্ঠে হ্যালো বললে আমি নির্ঘাত ঘুম হয়ে যাব। জিসানের কণ্ঠ শুনে তিশা একটু চমকে গেল এত রাতে ঘড়ির টাইম দেখে। আপনি এত রাতে কেন কল করেছেন? সব ঠিক আছে তো? না, কিছুই ঠিক নেই। আমার চাই। কেন, কি হয়েছে? আর কি চাই আপনার, বলুন। আমার আদর চাই, তোর হাতের নরম স্পর্শ চাই। দিবি আমায় হরেক রকমের আদর, সকাল বিকেল দুপুর সারা বেলা। এমনভাবে চাই যেন রক্তের শিরা উপশিরায় মিশে যায়। দিবি কি তুই আমাকে সেই আদরের অধিকার? আমিও চাই তোকে আদর করতে। একবার শুধু বল জান ভালোবাসি। তোর শিরা উপশিরায়, তোর শরীরের প্রতিটা ভাঁজে চুমুতে ভরিয়ে দিব। দিবি কি আমায় বল জান? জিসানের নেশা ভরা কণ্ঠে আজ তিশাও যেন নিজেকে হারিয়ে ফেলছে। জিসান সামনে না থাকা সত্ত্বেও তিশার শরীর কাঁপছে এক অজানা শিহরণে। কেন এমন হচ্ছে তিশা নিজেও জানে না। তিশাকে কেউ কখনো এভাবে বলেনি, তাই এসব অনুভূতিগুলোর সাথে তিশা একদম পরিচিত নেই। তাই অদ্ভুত ফিলিংস লাগছে মনে। এই ফিলিংসের নাম তিশার জানা নেই, তবুও নিজেকে সামলিয়ে। আপনি ড্রিঙ্ক করেছেন, এখন হুঁশ নেই আপনার। কথা কাল বলবো আমরা, এখন ঘুমান। আমার নেশা ধরেছে, কিন্তু তা মদের নেশা না। তোর নেশা এত তুখুর যে মদের নেশা আমাকে নেশাগ্রস্ত করতে পারে না। তোর ভালোবাসার নেশা এমনভাবে ধরেছে যে 24 ঘন্টায় আমি তোমাতে বিভোর থাকি। একবার তুই, একবার তুমি। বাহ, লেখার অবস্থা। আমি কি পাগল হয়ে যাচ্ছি জান? এরপর তো সবাই আমাকে পাগল প্রেমিক উপাধি দিয়ে দেবে। বলতো কি করি? জিসানের এমন অদ্ভুত কথায় তিশার ভালো লাগলো, সাথে হাসিও পাচ্ছে। আপনাকে কেউ পাগল প্রেমিক বলবে না। আপনি এখন রেস্ট নিন, সকাল হলেই সব ঠিক হয়ে যাবে। না না না, আমি ঘুমাবো না। তাহলে এই গভীর রাতে কি করবেন এখন? আমি চুমু খাবো। কি 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 খাবেন? চুমু? চুমু। এবার তিশার যেন মাথা ঘুরাচ্ছে। মনে হচ্ছে নেশা জিসান না তিশা করেছে। তা না হলে নিজেকে এমন কেন লাগছে? আর আজ কেন এই মানুষটির কোনো কথায় বিরক্ত লাগছে না, যেন সারা রাত পার করতে পারবে তার সাথে কথা বলে। তিশা জিসানকে কিছু বলতে যাবে, তার আগে জিসান তোর ঠোঁটে একটা নিষিদ্ধ চুমু দিব, রাঙিয়ে দেবো আমার ভালোবাসার রং তোর ওই ঠোঁটে। আবার নিষিদ্ধ চুমুতে তুইও আমার মতো মাতোয়ারা হয়ে উঠবি। ঠিক সেই রকম একটা পাওয়ারফুল চুমু দিতে চাই তোর সেই রক্তিম ঠোঁটে। যে চুমুতে তুই আমার হয়ে যাবে, আমার মাঝে রূপ দিতে চাইবে, সে ধরনের একটা চুমু চাই। যে চুমুতে আমার ভালোবাসা তোর মন প্রাণ এমনকি মস্তিষ্কে বিরাজ করবে, তেমনই একটা চুমু দিতে চাই। যে চুমুতে তোর গোলাপি ঠোঁট দুটো আমার ঠোঁটে বন্দী হয়ে যাবে, এমনই একটা চুমু দিতে চাই। হে প্রেয়সী বল, দিব কি আমি এমন একটা চুমু? তুই পেতে কি চাস সেই চুমুর পরশ? তিশা স্তব্ধ হয়ে পড়েছে, শরীর দিয়ে ঘাম পড়ছে। কেন এমন হচ্ছে? এই মানুষটি নিজে তো পাগল হবে, সাথে আমাকে পাগল করে ছাড়বে। উফ, আজকাল তার মায়ায় পড়ে যাচ্ছি আমি। কেন আগে তো এমন হতো না? এখন কেন তাকে দেখলেই মনের ভেতর দুঃখপোকানিটা বেড়ে যায়? তিশা বারান্দায় দাঁড়িয়ে আছে। সকালে হালকা শীতে বাতাসেও তিশা আজ কেঁপে উঠেছে। নতুন এই ফিলিংস তিশার মন মস্তিষ্কে বিচরণ করছে, কিন্তু তিশার অনেক ভালো লাগছে। দূর আকাশ থেকে ফজরের আজানের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। কিছুক্ষণ আগে ফোনটা কেটে দিল তিশা, কারণ জিসান সারা রাত বকবক করে একটু আগে ঘুমালো। আর জিসান ঘুমিয়ে পড়েছে বলেই তিশা ফোনটা কেটে দিল। জিসানের কথা মনে পড়ে। জিসানের মনের মাঝে লুকিয়ে থাকা কিছু গোপন চাওয়াগুলোর কথা মনে পড়তেই তিশার মুখটা লজ্জায় লাল হয়ে যায়। কিসব কথাগুলো বলেছে? লোকটা আসলেই একটা বেহায়া। তা না হলে এসব কথাও বলে? ভাগ্যিস উনি নেশায় ছিলেন, তা না হলে আমি মরেই যেতাম। এখন তো তার সামনে যেতেই লজ্জা করবে। উফ, আচ্ছা ফ্যাসাদে ফেলে দিয়েছে আমাকে।
বেলা 12টা বাজে। জিসান মাথায় হাত দিয়ে বসে আছে। কাল রাতে ফ্রেন্ডসরা জোর করে ড্রিঙ্কসটা একটু বেশি করে ফেলেছে। তার উপর তিশার প্রতি রাগটাও তখন কন্ট্রোল করার চেষ্টা করতে গিয়েও এ অবস্থা, যার কারণে মাথাটা ঝিমঝিম করছে এখন। হঠাৎ বেডের পাশে রাখা টেবিলে চোখ পড়ল জিসানের। লেবুর শরবত রাখা, সাথে একটা চিরকুটও। চিরকুটটা হাতে নিয়ে দেখলো